নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বৈপ্লবিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার নাম সৌরভ, আমি চ্যানেলের হোস্ট ন্যাচারালি। যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখছেন, আমাদের কন্টেন্ট চেক করতে পারেন। আমরা ক্লাসিক কন্টেম্পোরারি বাংলা সাহিত্য এবং কিছু বিশ্ব সাহিত্য নিয়ে আলোচনা করি। যদি ভিডিও পছন্দ হয় চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। পুরনো সাবস্ক্রাইবারদের অ্যাজ অলওয়েজ ওয়েলকাম ব্যাক। তো আজকের যে বিষয় আপনারা থাম্বনেলে অলরেডি দেখে নিয়েছেন। অন্ধকারের রাত বিরেতে এই নামের একটা অনেক পুরনো ছোট গল্প, ভূতের গল্প, কার লেখা? সৈয়দ মুস্তাফা সিরাজের। তার গল্পটা নিয়ে আলোচনা করব। কিন্তু আজকের ভিডিওতে এই অন্ধকারের রাত বিরেতে নামক ভূতের গল্প নিয়ে আলোচনা করাটা নগণ্য। সৈয়দ মুস্তাফা সিরাজ, তার সম্বন্ধে কথাবার্তা বলা এবং তাকে চ্যানেলে ইন্ট্রোডিউস করাটাই হচ্ছে প্রথম কাজ, এবং সেটাই হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট ব্যাপার আজকের ভিডিওটার জন্যে। যেটা করতে চাইছি, বিখ্যাত লেখক লেখিকাদের আগে চ্যানেলে ইন্ট্রোডিউস করতে চাইছি, এবং তার সঙ্গে ছোটোখাটো লেখা, তাদের বড় লেখা, এরপরে তো আসবেই তাদের উপন্যাস হোক, ছোটো গল্প হোক, যারা কবিতা লেখেন, প্রবন্ধ লেখেন, নাটক রিলেটেড কোনো কিছু থাকলে সেই সব পরে আসবে। কিন্তু বিখ্যাত মানুষগুলোকে বাংলা সাহিত্যে যারা অবদান রেখেছেন পার্মানেন্টলি, চিরস্থায়ীভাবে আর কি, চিরস্থায়ী শব্দটা বললেই সেই চিরস্থায়ী বন্দোবস্তের কথা মনে আসে। যাই হোক, সেসব দিন চলে গেছে। তো সেইটাই হচ্ছে মেন ব্যাপার, যে আগে বিখ্যাত বাংলা সাহিত্যে যারা অবদান রেখেছেন তাদেরকে ইন্ট্রোডিউস করা হোক, তারপরে তাদের লেখা নিয়ে আলোচনা তো আসবেই। সেসব করার জন্যই তো এই চ্যানেল খোলা হয়েছে। তো আজকে আর দেরি না করে চলুন ভিডিওর মধ্যে ঢুকে পড়ি। কী থাকবে ভিডিওতে? প্রথমে সৈয়দ মুস্তাফা সিরাজের লেখালেখি ইত্যাদি, সেই সব নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা বা বৃহৎ আলোচনা, দেখা যাক কতটা পর্যন্ত যেতে পারি। এবং তারপরে যেটা থাকবে, অন্ধকারের রাত বিরেতে ওই ছোটো গল্পটার একটা রিভিউ। তাহলে প্রথমে একটু জেনে নিই সৈয়দ মুস্তাফা সিরাজের জীবনের একটু সংক্ষিপ্ত ইতিহাস এবং তার লেখালেখির একটু ইতিহাস। তার জন্ম 14ই অক্টোবর 1930 এবং মৃত্যু 4 সেপ্টেম্বর 2012। তিনি শর্ট স্টোরি, নভেল, ডিটেকটিভ স্টোরিজ, মানে ওই ভূতের গল্প টল্প, এসে, প্রবন্ধ, পোয়েট্রি, এই সমস্ত কিছুই লিখেছেন আর কি। তার সারা জীবনে প্রায় 150টার বেশি নভেল এবং 300টার বেশি শর্ট স্টোরি তিনি সারা জীবনে লিখেছিলেন মোটামুটি। যেসব ছোট গল্পের জন্য তিনি প্রথমে বিখ্যাত হন, প্রথম দিকে তিনি কিন্তু ছোট গল্পকার হিসেবে বিখ্যাত হয়েছিলেন বা সাহিত্য সমাজে অ্যাকসেপ্টেন্স পেয়েছিলেন। সেই প্রথম দিকের ছোট গল্পগুলো হচ্ছে ইন্তি পিসিও ঘাটবাবু, ভালো লাগা ও ডাউন ট্রেন। এই ভালো লাগা ও ডাউন ট্রেন এই গল্পটা 1962 সালে দেশে প্রকাশিত তার প্রথম গল্প। ভালো লাগা ও ডাউন ট্রেন, রাইট। এছাড়া তারপরে প্রথম দিকে যে সমস্ত ছোটো গল্প খুব পাঠকের কাছে গ্রহণযোগ্য হয়েছিল, সেটা হচ্ছে হিজল বিলের রাখালেরা, তরঙ্গিনীর মেঘ ইত্যাদি। এই ধরনের ছোট গল্পকার হিসাবে তিনি কিন্তু একদম প্রথমে খ্যাতি লাভ করেছিলেন, এবং নভেল কিন্তু তিনি বেশ কিছু বছর পরে লিখেছিলেন। এবং সারা জীবনে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ছোট গল্প যেগুলো সারা জীবনে তাকে বিখ্যাত করেছে। সেগুলোর মধ্যে উড়ো পাখির ছায়া, মানুষের জন্ম, রণভূমি, রক্তের প্রত্যাশা, মাটি, মৃত্যু ঘোড়া। এই ছোট গল্পগুলোর মধ্যে কোনোটা কি আপনারা পড়েছেন, বা একের অধিক গল্প আপনারা পড়তে পারেন? কোনগুলো পড়েছেন একটু লিখে জানাবেন। কেমন লেগেছে ছোট গল্পগুলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তার কিন্তু ছদ্মনাম ছিল, সৈয়দ মুস্তাফা সিরাজের ছদ্মনাম অনেকেই জানে না। 3টে ছদ্মনাম তার ছিল। 1 নম্বর ছিল হচ্ছে ইবলিশ, 2 নম্বর শ্রীমুকুল, আর 3 নম্বর শ্রীকান্ত রায়। 3টে ছদ্মনাম তার ছিল। তার লেখা প্রথম উপন্যাস হচ্ছে নীল ঘরের নটি, যেটা বেরিয়েছিল 1966-তে। যেরকম আমি বললাম যে 1962-তে দেশে তার প্রথম ছোট গল্প প্রকাশিত হয়েছিল ভালো লাগা ও ডাউন ট্রেন। 1962, তারও 4 বছর পরে নীল ঘরের নটি তিনি লিখেছিলেন। যেমন বলছিলাম যে ছোট গল্পকার হিসাবে তিনি প্রথমে পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। তার সবথেকে বিখ্যাত বই বলাই বাহুল্য অলীক মানুষ। অলীক মানুষ নিয়ে আলোচনা ছাড়া সৈয়দ মুস্তাফা সিরাজকে নিয়ে আলোচনা হয় না। এই বইয়ের জন্য কিন্তু তিনি একাধিক পুরস্কার পেয়েছিলেন। সাহিত্য একাডেমি পেয়েছিলেন এবং বঙ্কিম পুরস্কার এই একটি বইয়ের জন্যই পেয়েছিলেন, একই বইয়ের জন্য। এই বইটা 11টা ভারতীয় ভাষায় এখনও পর্যন্ত ট্রান্সলেটেড হয়েছে। তো এটা একটা খুবই বিখ্যাত বই। আমার এখনও পড়া হয়নি, তো পড়ে ফেলবো হয়তো সামনের বছরে। পড়া হয়নি, সেই পাপ তো মানে করতে হবে, পাপ স্খলন করতে হবে, না তো আত্মার মুক্তি হবে না। যাই হোক, সামনের বছর নিশ্চয়ই পড়বো এবং পড়ে ভিডিও তো অবশ্যই আনবো। এছাড়া তিনি অমর্ত্য প্রেম কথা এই নামের নভেলের জন্যে তিনি
নরসিংহ দাস মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছিলেন, রাইট। অমর্ত্য প্রেম কথা এটাও আমি পড়িনি, পড়ার ইচ্ছা রইল। নরসিংহ দাস মেমোরিয়াল অ্যাওয়ার্ড এটার জন্য পেয়েছিলেন। বাদবাকি যে উপন্যাসগুলো তার মোটামুটি বিখ্যাত সেগুলো হচ্ছে তৃণভূমি, নায়ক, উত্তর জাহ্নবী, কিংবদন্তির নায়ক এবং উত্তর জাহ্নবী, এইগুলো মোটামুটি তার কিছু বিখ্যাত লেখা। এবং তার সৃষ্ট কর্নেল নীলাদ্রি সরকার, তাকে ছাড়াও সৈয়দ মুস্তফা সিরাজের কথা আলোচনা হয় না। তিনি, তার অ্যাসিস্ট্যান্ট জয়ন্ত, আর একটা চরিত্র মাঝে মাঝেই দেখতে পাওয়া যায়, তিনি হচ্ছেন কে হালদার। এদের নিয়ে তিনি প্রচুর গল্প লিখেছেন। তিনি কিন্তু বেসিক্যালি ছোটদের গল্প লিখতে চাইতেন না। বেশ বেশি বয়সে এসে কিন্তু কর্নেলের গল্প লিখতে শুরু করেন। তার কারণ হচ্ছে যে শিশু সাহিত্যের বিভাগ থেকে তার উপরে প্রচণ্ড চাপ ছিল, মানে কিশোরী, পিউবার্টি বয়সে যারা আছে তাদের জন্য কিছু করা হোক। তিনি কিন্তু খানিকটা চাপে পড়েই কর্নেলের চরিত্র সৃষ্টি করেন, এবং আমরা চাইব পাঠক হিসাবে যে এইরকম চাপে সমস্ত সাহিত্যিকই পড়ুক এবং কর্নেলের মতন চরিত্র তৈরি হোক আর কি, যে চরিত্রটা বাংলা ওই ওয়াইএ ফ্যান্টাসিতে, ওয়াইএ জনরাটাতে একদম লেজেন্ড। কিশোর সাহিত্যের মধ্যে একদম লেজেন্ডারি একটা জায়গা কর্নেলের। এবং কর্নেলের গল্পের একটা ইউনিক ব্যাপার ছিল, তিনি কর্নেলের কিছু গল্প লিখেছিলেন, উপন্যাস লিখেছিলেন, যেগুলো কিন্তু স্ট্রিক্টলি প্রাপ্তবয়স্কদের জন্য একদম অ্যাডাল্ট সাইন দিয়ে দেওয়া যেতে পারে। তার কারণ সেখানে প্রাপ্তবয়স্কদের এবং প্রাপ্ত মনস্কদের থিম থাকতো, এবং কিছু ভাষার ব্যবহারও ছিল যে ভাষাগুলো কিন্তু কিশোরীদের জন্য উপযোগী নয় আর কি, প্রাপ্তবয়স্ক এবং মনস্কদের জন্য। এই কর্নেলকে নিয়েই কিন্তু তিনি কিশোরীদের জন্য প্রচুর উপন্যাস, ছোট গল্প লিখেছেন, যেগুলো কিন্তু স্ট্রিক্টলি তাদের জন্য, বা স্ট্রিক্টলি নয়, বাট তাদের টার্গেট করে লেখা। তো যার ফলে এইরকম গোয়েন্দা চরিত্র কিন্তু খুব কম, যে গোয়েন্দা চরিত্রকে নিয়ে প্রাপ্তবয়স্কদের জন্য লেখা হয়েছে, প্রাপ্ত মনস্কদের থিমে, এবং কিশোরীদের জন্য ওয়াইএ জনরাটাকেও কিন্তু ক্যাটার করা হয়েছে। এরকম গোয়েন্দার সংখ্যা সারা পৃথিবীতেই আর আছে বলে আমার তো জানা নেই, যে একই গোয়েন্দা চরিত্রকে বড়দের এবং ছোটদের করে পেশ করা হয়েছে, এবং সেই অনুযায়ী ফেলুদা বলুন, আপনি ব্যোমকেশ বলুন, সবাই মানে ওই প্রাপ্ত মনস্কদের জন্য ব্যাপারটা, এবং ভাষার প্রয়োগে বেশ কিছু এমন শব্দ তারা কোথাওই ব্যবহার করেননি যেখানে কিন্তু ছোটদের একটা খারাপ ধারণা হতে পারে, বা যারা সেই শব্দগুলোকে হয়তো প্রসেস করতে পারবে না। তো এই হচ্ছে তার মোটামুটি ব্যাপার। সৈয়দ মুস্তফা সিরাজের গল্প বা উপন্যাসের উপর ভিত্তি করে 6টা সিনেমা হয়েছে, 6টা ফিল্ম অ্যাডাপ্টেশন আছে, সেগুলো বলে দিচ্ছি। ফালতু 2006-এ, চন্দ্রগ্রহণ 2008-এ, বৃহন্নলা 2014, তিনকাহন 2014, মায়া মৃদঙ্গ 2016, ধর্মযুদ্ধ 2021। এগুলো হচ্ছে তার কাহিনী থেকে ফিল্ম অ্যাডাপ্টেশন। আর তিনি সাহিত্য একাডেমিতে পেয়েছেন বঙ্কিম পুরস্কার, দুটোই একই বইয়ের জন্য পেয়েছেন, এর আগে বলেছি। ভুয়ালকা পুরস্কার তিনি পেয়েছেন, এবং আনন্দ পুরস্কার পেয়েছেন। তো ডেকোরেটেড কেরিয়ার বলতে যা বোঝায়, একজন লেখক বা লেখিকা হিসাবে, তিনি লেখক, একজন সেইভাবে রাইটার হিসাবে ডেকোরেটেড কেরিয়ার, সব পুরস্কারই প্রায় পেয়েছেন। শুধু জ্ঞানপীঠটা পাননি, ঠিক আছে, সেটা না হয় বাদই রাখলাম, তাতে কোনো অসুবিধা নেই। জ্ঞানপীঠ পেলেই ভালো, আর না পেলে ভালো নয়, ওই ন্যারেটিভে গেলাম না আর কি। তো আমার ব্যক্তিগতভাবে যেটা খুব ভালো লাগছে, যে সৈয়দ মুস্তফা সিরাজকে এই চ্যানেলে আলোচনার মধ্যে, এই চ্যানেল যে ন্যারেটিভ খাড়া করছে তার মধ্যে ওনাকে আনতে পারলাম, এটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। তার লেখা অলিক মানুষ, কর্নেল ইত্যাদি সব কিছু নিয়েই আগামী দিনে রিভিউ আসবে, কিন্তু তাকে অন্তত চ্যানেলে এনে ফেললাম, তিনি আমাদের সঙ্গে আসলেন, এইটা একটা ব্যক্তিগতভাবে খুব ভালো লাগা। আর চলুন এবারে ছোট্ট করে ভূতের গল্পটার একটা রিভিউ করে ফেলি। তো এবার ভূতের গল্পটাতে চলে আসি। ভূতের গল্পটার নাম হচ্ছে অন্ধকারে রাত বিরেতে। শুনলেই বেশ একটা মানে বাঙালি ভূতের গল্পের যেরকম একটা আগের আমেজ থাকতো, ঠিক সেই রকম গল্পটার মধ্যে সেই বহু বছর আগের আমেজটাই রয়েছে। এটা আধুনিক ভূতের গল্প নয়। আগেকার দিনে ভূতের গল্পের একটা খুব জমজমাট ফরম্যাট ছিল। কেউ একটা কোথাও যাচ্ছে, যেতে গিয়ে কোথাও একটা স্টেশনে, নিঝুম স্টেশন হোক বা নিঝুম হয়ে যাওয়া স্টেশন হোক, সেখানে গিয়ে আটকে গেছেন, শেষ গাড়ি নেই, এবং সেখানে গাড়ির জন্য অপেক্ষা করতে করতে
কিছু ভৌতিক কার্যকলাপ ঘটে যায়। এরকম এই ফরম্যাটে প্রচুর গল্প পড়েছি এবং ছোটোবেলায় এই গল্পগুলো পড়তে খুব ভালো লাগতো, নানা রকম কল্পনা জেগে উঠতো। এটাও সেরকম, যে প্রোটাগনিস্ট তিনি ভামপুর জংশনে নেমেছেন, নেমে কেকরডিহি বলে কোনো একটা জায়গায় যাবেন, কিন্তু ভামপুর জংশনে পৌঁছাতে রাত 11টা বেজে গেল। চেনা প্লট, গা ছমছমে প্লট, এই প্লটগুলো সবসময় ভালো লাগতো, মজা লাগতো। সেই ভামপুরের পৌঁছাতে রাত 11টা বেজে গেল। সকাল 5টার আগে, ভোর 5টার আগে কোনো গাড়ি নেই। এই রাত্রিবেলা তাকে ওই নিঝুম ভামপুর জংশন স্টেশন হলেও বোঝাই যাচ্ছে কোনো একটা ছোটোখাটো জংশন এবং কোনো অচেনা জায়গায় আর কি, গ্রামগঞ্জের মতন জায়গা। তো সেইখানটাতে সারা রাত্রি কাটাতে হবে। সেই সারা রাত্রি কাটাতে গিয়ে কোথাও বসার জায়গা নেই, ওয়েটিং রুম টুম কিছু নেই। তারপর স্টেশনেরই একজন, সে চায়ের দোকানি, সে তাকে পরামর্শ দেয় যে অ্যাকচুয়ালি কাকরডিহি যে ট্রেনটা যাবে ভোর 5টায়, এটা ছাড়বে, সেটা অলরেডি 4 নম্বর না 5 নম্বর প্ল্যাটফর্মে সেটা লাগানো রয়েছে। 5 নম্বর প্ল্যাটফর্মে সেটা দেওয়া রয়েছে, ইঞ্জিন লাগানো নেই অবভিয়াসলি। ওই ট্রেনের মধ্যে উঠে রাত্রিবেলা ঘুমাতে পারেন। তিনি প্ল্যাটফর্ম টপকে সেই 5 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে উঠলেন। ট্রেন রয়েছে দেখতে পান, কিন্তু প্রত্যেকটা দরজাই তালা বন্ধ, মানে ভিতর থেকে বন্ধ আর কি। ভিতরে কেউ না কেউ ঘুমাচ্ছে বা এমনিই বন্ধ রয়েছে, অত রাত্রিবেলা ট্রেনের কামরা খোলা নেই, দরজা খোলা নেই। উনি সব জায়গায় ঠকঠক করতে শুরু করেন এবং কয়েক জায়গায় বুঝতে পারেন যে কয়েকজন অলরেডি উঠে ভিতরে রয়েছে, কিন্তু কেউ দরজা খুলে দিচ্ছে না। এমন সময় প্ল্যাটফর্মে একদম মাঝরাতে, পুরো অন্ধকার, তার মধ্যে একজন ছায়ামূর্তি এগিয়ে আসে এবং ছায়ামূর্তি এগিয়ে এসে তাকে বলে যে ওইভাবে ঢোকা যাবে না, দরজা ঠকঠক করে কেউ দরজা আপনাকে খুলে দেবেন না, আপনাকে ঢুকতে গেলে জানলা দিয়ে ফুটো দিয়ে সেধিয়ে যেতে হবে। এবং তারপর উনি দেখালেন যে কী করে ফুটো দিয়ে ট্রেনের মধ্যে সেধিয়ে যেতে হয়। সেধিয়ে গিয়ে তারপরে ভিতর থেকে সেই ভদ্রলোক বা ভদ্রভূত যাই বলবো, দরজা খুলে দিলেন। আমাদের প্রোটাগনিস্ট সেখানে উঠলেন। ওই রাত্রিবেলা 3-4 ঘন্টা তখনও ঘুমাতে হবে, ঘুম আসছে না। সেই অন্ধকার কামরার মধ্যে সেই ভৌতিক ভদ্রলোক বা পুরোভূত, অভদ্রভূত, যে কোনো কম্বিনেশন হতে পারে, তার সঙ্গে কি এক্সপিরিয়েন্স হলো, আরও কিছু মানুষ আসলো নাকি সেখানে, আরও কিছু ভূত আসলো কিনা, এইসব নিয়েই গল্প আর কি। ভোর রাত পর্যন্ত কী হলো, জমজমাট মজার গল্প, পড়তে মজা লাগবে আর কি। একদম ছোটোবেলার নস্টালজিক, সেই আমার তো পড়তে পড়তে সেই রকম ফিলিং আসছিল, হাসি পাচ্ছিল। কারণ এই হাসি পাচ্ছিল বলতে ভালো লাগার হাসি আর কি, অন্যরকম হাসি না, বা খারাপ লাগার হাসি নয়, তাচ্ছিল্যের হাসি নয়। তো যাদের এজ একটু বেশি তারা অবশ্যই ছোটোবেলায় ফিরে যেতে পারবেন। যারা তোমরা ছোটো আছো তারা পড়লে কিন্তু বেশ মজাই লাগবে। যদিও এই যে গল্পের সেটিং, এই রকমের সেটিং এখন আমাদের, সেটা পশ্চিমবঙ্গেই হোক, ভারতবর্ষের যেখানেই হোক, এই ধরনের সেটিং নেই। এই সেটিংটা ছিল 25-30 বছর আগে, এরকম সেটিং ছিল যে অন্ধকার একদম, মানে সেই ঘন জমজমাট অন্ধকার যাকে বলে, এরকম। আমি নিজে প্রায় বছর 27-28 আগে প্রথম চাকরির সময়, তখন বালেশ্বরে একবার সারা রাত্রির কাটিয়েছিলাম একা। ওই ভোরবেলা পুরী এক্সপ্রেসটা ধরেছিলাম বালেশ্বর থেকে, তার আগে পুরো বালেশ্বরে কাটিয়েছিলাম। অত নিঝুম হয়ে যায়নি, তবে বেশ ফাঁকা ছিল, মানে পুরো প্ল্যাটফর্মে সারা রাত্রির জেগে বসেছিলাম বা ঢুলছিলাম। তাতে একটু গা ছমছম করছিল, কিন্তু ভয় লাগেনি, তার কারণ আমার ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট ছিল আর কি। তো ওই ফিজিক্যালি ওভার পাওয়ার করার মতন লোক তো আমাকে ছিল না। এবার ভূতের তো ফিজিক্যাল ওভার পাওয়ারের কোনো ব্যাপার নেই। যাই হোক, একটা গা ছমছমে, হালকা গা ছমছমে একটা অভিজ্ঞতা বালেশ্বর স্টেশনে হয়েছিল বহু বছর আগে। তো এইরকম হচ্ছে ব্যাপার, পড়তে পারেন, জমজমাট লাগবে, মজা লাগবে। আমি এই গল্পটা পড়লাম হচ্ছে আরও আনন্দ অ্যাপ থেকে। এটা আরও আনন্দ অ্যাপে দিয়েছে ওরা হচ্ছে 14ই নভেম্বর 2025, অর্থাৎ এই বছরেরই। আজকে হচ্ছে 29 তারিখ, 15 তারিখ আগে ওরা ওটা ওখানটাতে পোস্ট করেছে। অরিজিনালি কবে গল্পটা বেরিয়েছিল সেটা আমি জানি না, বলতে পারলাম না। তো এই ব্যাপার, ভালো লাগবে, জমজমাট। আর এইটাই আজকের ভিডিওতে ছিল। যেটা আগেও বললাম, আরেকবার বলি যে সৈয়দ মুস্তাফা সিরাজকে এই চ্যানেলে নিয়ে আসতে পেরে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানাবেন। সৈয়দ মুস্তাফা সিরাজের কোনো উপন্যাসের পার্টিকুলারলি রিভিউ দেখতে চাইলে সেটাও জানাবেন। যেমন অলিক মানুষ তো আমি এমনি রিভিউ করব সামনের বছর, নিজের পাপ স্খলন করে। আরও কিছু জানতে চাই, আরও কিছু রিভিউ চাইলে বা কোনো ছোটো গল্পের রিভিউ চাইলে বলবেন, সেগুলো দেখা যাবে। ততদিন দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ভালো বই পড়তে থাকুন।